আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্মার্ট নকে সকলকে আমন্ত্রণ। ইন্ডিয়া টিমটাকে দিয়ে আলোচনাটা শুরু করি, বুঝতে আপনাদের সুবিধা হবে। ইন্ডিয়ার এই টিমটা, অর্থাৎ যে টিমটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো, কোচিং প্যানেলের প্রত্যেকটা সদস্যই ইন্ডিয়ান। প্রফেশনালিজমের একটা ব্যাপার তো আছে, সেই সঙ্গে দেশাত্মবোধের জায়গা, দায়িত্ববোধের জায়গা এবং প্লেয়ার চেনার জায়গাটা একদম রুট লেভেল থেকে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এই কোচিং প্যানেলকে অনেক বেশি মাত্রায় সহযোগিতা করেছে। তবে এই কোচিং প্যানেলটা কিন্তু একদিনে আসে নাই। এর আগে ইন্ডিয়ার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয়ী টিমের কোচিং প্যানেলে এই কোচরাই ছিলেন রাহুল দ্রাবিড়, পারস মামরে, বিক্রম রাঠোর। তারও আগে থেকে রাহুল দ্রাবিড়ের এই ব্যাচটা এনসিএ অর্থাৎ ন্যাশনাল ক্রিকেট একাডেমি থেকে প্লেয়ারদেরকে গ্রুম আপ করেছেন, কোচদেরকে গ্রুম আপ করেছেন এবং সার্বিকভাবে এন্টায়ার ইন্ডিয়ার সিনারিওটা ক্রিকেটিং সেটাকে পরিবর্তন করেছেন। বর্তমানে এনসিএ বা ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ভিভিএস লক্ষ্মণের অধীনে একটা দল রয়েছে। এই দলটাও একটা সময় ইন্ডিয়ান এই কোচিং প্যানেলটা দায়িত্বটা তারা গ্রহণ করবেন এবং এভাবেই তাদের কোচিং প্যানেলের দায়িত্বটা পর্যায়ক্রমে আগামী 50 বছর একদম সেট করা রয়েছে। দ্রাবিড় যে সময়টায় ন্যাশনাল ক্রিকেট একাডেমির ডিরেক্টর হিসেবে জয়েন করেছেন, প্রথম যে কাজটা করেছেন তা হচ্ছে কোচদেরকে তৈরি করেছেন, শিক্ষিত কোচ তৈরি করেছেন, কোচদেরকে বায়োমেকানিক্যালি সাউন্ড করেছেন। ইন্ডিয়াতে বর্তমানে 72 জন কোচ রয়েছেন যারা একটা ন্যাশনাল টিমকে সার্ভ করার জন্য প্রস্তুত। এই কোচদেরকে বায়োমেকানিক্যালি, টেকনিক্যালি, থিওরিটিক্যালি শার্প করার কাজটা রাহুল দ্রাবিড় সেই যখন এনসিএর ডিরেক্টর ছিলেন তখন থেকে করেছেন এবং তাদের যে জোনাল ক্রিকেট একাডেমি বা ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে যে সমস্ত কোচেরা আছেন, এই সমস্ত কোচেরা খুবই পারদর্শী এবং সেটা একটা ন্যাশনাল টিমকে সার্ভ করার মতো। তার মানে ওই যে বাচ্চারা, ধরেন পৃথ্বী শাহ যখন বাচ্চা ছিল তখন থেকেই একটা টপ রেটেড কোচের সঙ্গে সে কাজ করে এসেছে। দেবরাজ রাউত, ইন্ডিয়া ক্রিকেট টিমের সাবেক অ্যানালিস্ট, দেবরাজ রাউত কিন্তু অ্যানালিস্ট তৈরি করছেন। এই ন্যাশনাল ক্রিকেট একাডেমির আন্ডারে দেবরাজ রাউতের আন্ডারে অ্যানালিস্টরা তৈরি হচ্ছে। আনফর্চুনেটলি আমি যে সমস্ত কথা আপনাদেরকে বললাম, এই জায়গাটাতেই বাংলাদেশ অনেক বেশি মাত্রায় পিছিয়ে আছে। আমাদের দেশে ন্যাশনাল টিমের কোচিং প্যানেলে নেয়ার জন্য দেশি কোচকে আপনি যে নেবেন, একটা কথা কিন্তু ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে আমাদের কোচরা কি আসলে ওই লেভেলের স্কিলফুল এনাফ? তামিম ইকবাল রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছিলেন আমাদের অনফিল্ডের সাথেই, একটা প্লেয়ার ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পর ব্যাটিং নিয়ে যে আলাদা করে কাজ করবেন, এরকম হাতে গোনা 2-1 কোচ ছাড়া আর কোচ পাওয়া যায় না। এখন আমাদের দেশের কোচদেরকে নিয়ে যে কথাটা হয় যে আমাদের দেশের কোচরা আর্থিকভাবে সঠিকভাবে মূল্যায়িত হন না। এখন মূল্যায়িত হন না এই কারণে, কারণ প্রসঙ্গটা বলা হয় এইভাবে যে আমাদের কোচরাকে আসলে ওই লেভেলের স্কিলফুল কিনা, যেখানে হাতুরা সিংহকে আপনি 35 লক্ষ টাকা দিচ্ছেন, দেশীয় কোনো কোচকে আপনি 25 বা 30 লক্ষ টাকা দেবেন, আমাদের কোচেরা ওই লেভেলের শার্প কিনা। এই জায়গায় দায়টাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর চলে আসে। আমরা কি ওই লেভেলের শার্প করার জন্য পদক্ষেপ হাতে নিয়েছি? একটা উদাহরণ দেই, লেভেল 2 কোচিং কোর্স যেটা 2012 সালে সর্বশেষ হয়েছিল, এরপর 2023 সালে হয়েছে। তার মানে এই যে 10 বছরের ব্যবধানে একটা হিউজ নাম্বার অফ কোচেস যারা কিন্তু আপগ্রেডেড ট্রেনিংটা পান নাই। আমরা আমাদের রাজিন ভাই, তালহা জুবায়ের ভাই, নাজমুল হোসেন ভাই, আফতাব আহমেদ চৌধুরী ভাই, ওনারা লেভেল 2টা করেছেন এই পরবর্তীতে 2022-23 সালে এসে। দ্যাট মিনস ওই যে 2012-13 সাল থেকে 2022-23 সাল পর্যন্ত একটা বড় ধরনের গ্যাপ কিন্তু লেভেল 2 কোচিং কোর্সের ক্ষেত্রে। লেভেল 1 কোচিং কোর্স যেটা প্রতি বছর হওয়ার কথা, সেটা এরকম 2 বছর 1 বছরের গ্যাপে হয়। সো একটা হিউজ নাম্বার অফ কোচেস যারা হয়তো বা রুট লেভেলে কাজ করছেন কিন্তু তারা থিওরিটিক্যালি, বায়োমেকানিক্যালি শিক্ষিত হতে পারেন না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমাদের এখানে যে কারিকুলামটা বা গেম এডুকেশনটা যেভাবে হয়, এটা আসলে আধুনিক যুগের ক্রিকেটের সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এই টার্মটাকে আমরা বলি গেম এডুকেশন। গেম এডুকেশনটা আমাদের এখানে কতটুকু আপডেটেড লেভেলে রয়েছে, কতটুকু আপগ্রেডেড লেভেলে রয়েছে। আমি বলছিলাম যে দেবরাজ রাউত ইন্ডিয়া ক্রিকেট টিমের সাবেক অ্যানালিস্ট, তিনি এনসিএতে অ্যানালিস্ট তৈরি করেন। আমি চেষ্টা করে যাচ্ছি অ্যানালাইসিসের কোর্স করার জন্য, আমাদের বাংলাদেশে তো নাই, বাইরের দেশ থেকে আমার নিজের খরচে এই জায়গাটা করতে হবে। এটা সবচেয়ে বড় দুঃখজনক একটা জায়গা, কারণ আমাদের এই জায়গাটায় এই সুযোগটা নাই। অ্যানালিস্টের কোর্স করানোর জন্য, অ্যানালিস্টের সার্টিফিকেশন দেওয়ার জন্য আমাদের এখানে কোনো ইনস্টিটিউট নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এই ধরনের পদক্ষেপ কখনো নেয় নাই। সো আলটিমেটলি সেম থিং গোজ উইথ কোচেসদের ক্ষেত্রেও। আপনি লেভেল 3 কোচিং কোর্স আমাদের এখানে সর্বশেষ 2015 বা 2016 সালে হয়েছে, এরপর আজকে 2023-24 হয়ে গেছে, লেভেল 3 আর হয় নাই। অথচ ইন্ডিয়াতে আপনি যদি চিন্তা করেন, আতুল গায়কোয়াড় নামে একজন কোচ আছেন যিনি লেভেল 4 কমপ্লিট করা এবং ইললিগাল বোলিং অ্যাকশনের উপর পিএইচডি ডিগ্রি হোল্ডার। সো আপনি স্ট্রাকচারের জায়গাটা চিন্তা করেন, আর্থসামাজিক অবস্থানের দিক থেকে চিন্তা করলে সব কিছুই কিন্তু মোটামুটি
ইন্ডিয়া বাংলাদেশ একটা সিমিলার, হ্যাঁ ইন্ডিয়া অনেক বড় দেশ, তাদের অনেক রিসোর্সেস আছে, কিন্তু ওই রিসোর্স পর্যন্ত আমি না যাই, কাছাকাছি লেভেল পর্যন্ত আমার তো সদিচ্ছার জায়গাটা আমার আসতে হতে পারে। দেখেন কোচদেরকে নিয়ে আমি কথা বলছিলাম যে কোচদেরকে আপনি বায়োমেকানিক্যালি শার্প করবেন। আমাদের এখানে কোনো কোচিং ইনস্টিটিউট আছে? আমাদের এই জায়গাটায় কোনো কোচেস আলাদা ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্কশপ সেগুলো কি করা হচ্ছে? গেম এডুকেশন সেন্টার আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের? এই টার্মগুলো আপনার কাছে অনেক বোরিং লাগতে পারে, কিন্তু এগুলোই ইন্ডিয়ার ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচারটা পরিবর্তন করে দেওয়ার জন্য সবচাইতে উপযোগী জায়গাটা। এবং এই জায়গাটা আমি আবারও বলছি যে আপনি ন্যাশনাল টিমের কোচিং প্যানেলে দেশি কোচদেরকে নেবেন, অবশ্যই আমিও চাই দেশীয় কোচিং প্যানেল আসুক, আমরা সবাই কাজ করতে চাই, কিন্তু প্রসঙ্গের জায়গাটা হচ্ছে আর উই দ্যাট মাচ স্কিলফুল এনাফ? অনেকেই অনেক কথা বলেন যে XYZ একে ন্যাশনাল টিমের কোচ হিসেবে দেখতে চাই, একে ন্যাশনাল টিমের অ্যানালিস্ট হিসেবে দেখতে চাই, একে ন্যাশনাল টিমের বোলিং কোচ হিসেবে দেখতে চাই, কিন্তু আমরা নিজেরা জানি যে আমরা কতটুকু স্কিলফুল, কারণ আমাদের স্কিল ডেভেলপ করার জায়গা নাই, জায়গা খুব কম। এখন আপনি বলতে পারেন যে আমাদের যারা জেলা কোচ রয়েছেন, বিভাগীয় কোচ রয়েছেন, ধরেন 64 জেলার 64 জন জেলা কোচ, এই জেলা কোচরা তাদেরকে নিয়ে কি আপগ্রেডেড কোনো ওয়ার্কশপ আমাদের ক্রিকেট বোর্ড থেকে করা হয়? এই জেলা কোচরাই তো ছোট বাচ্চাদেরকে হ্যান্ডেল করেন, তারা আধুনিক ক্রিকেট সম্পর্কে, তারা বায়োমেকানিক্স সম্পর্কে, তারা ইম্প্রোভাইজেশন সম্পর্কে, তারা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সম্পর্কে কিভাবে জানবেন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে ওয়ার্কশপ না করায়? এখন আপনি বলতে পারেন যে সেই কোচ নিজে থেকে কেন জানছেন না। এখন আমি একটা কথা বলি, একটা জেলা কোচ তার বেতন মাসে 19,000 সামথিং টাকার মতো, 20,000 টাকার কাছাকাছি। একটা বিভাগীয় কোচের বেতন মাসে 22,000 টাকার মতো। ওই কোচ যিনি 22,000 টাকা বা 19,000 টাকা বেতন পান বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, জেলা এবং বিভাগীয় কোচ, উনি 5-6 লাখ টাকা খরচ করে ইংল্যান্ড থেকে কোচিং ডিগ্রি নিয়ে আসবেন? উনি 5-6 লাখ টাকা খরচ করে অস্ট্রেলিয়া থেকে কোচিং ডিগ্রি নিয়ে আসবেন? ইজ ইট পসিবল আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে? ইন্ডিয়াতেও পসিবল না। ইন্ডিয়াতে পসিবল না দেখেই তারা জোনাল ক্রিকেট একাডেমি, ন্যাশনাল ক্রিকেট একাডেমিগুলোতে তারা এইভাবে কোচেসদেরকে তৈরি করেছে। আজকে রমেশ পাওয়ার প্লেয়ার জীবনে তাকে নিয়ে অনেকে হাসাহাসি করতেন, অজয় রাত্রা খেলোয়াড়ি জীবনে তাকে নিয়ে অনেকে হাসাহাসি করতেন, কিন্তু রাত্রা বা রমেশ পাওয়ারদের মতো 72 জন কোচ এই মুহূর্তে ইন্ডিয়াতে স্ট্যান্ড বাই, যারা যে কোনো মুহূর্তে ইন্ডিয়া ন্যাশনাল টিমের দায়িত্ব নিতে পারে। বাট তার দায়িত্বটা পালন করছে একদম রুট লেভেলটাতে, জোনাল ক্রিকেট একাডেমিগুলোতে, ন্যাশনাল ক্রিকেট একাডেমিগুলোতে। সো এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে দেশীয় কোচদের মূল্যায়ন করার সময় এসেছে, সেই সঙ্গে দেশীয় কোচদেরকে স্কিলফুল করানোর সময় এসেছে। আমি জানি না যে এই আলোচনাটা আমরা যে করছি এটা শুধুমাত্র আলোচনা পর্যায়েই কিন্তু থেকে যাচ্ছে, বাট ওই যেটা বলছিলাম যে কোচেস ইনস্টিটিউট কিংবা কোচেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই জায়গাটা আমরা আসলে কতটুকু চিন্তা করতে পারি। খুব রিসেন্টলি একটা কথা বলি, খুব রিসেন্টলি লেভেল এ কোচিং কোর্স হয়েছে। এই লেভেল এ কোচিং কোর্সে বাংলাদেশের অনেক জায়গা থেকেই ছেলেরা এসেছেন যারা কোচ হতে চান। ডেফিনেটলি আগ্রহের জায়গা, ইচ্ছার জায়গাটা অনেক বড় একটা ব্যাপার, কিন্তু এই লেভেল এ কোচিং কোর্সে নাজমুল আবেদিন ফাহিম স্যারকে কোনো লেকচার দেওয়ার জন্য, কোনো ক্লাস নেওয়ার জন্য ডাকা হয় নাই। প্রশ্নের জায়গা, নাজমুল আবেদিন ফাহিম স্যারকে কোনো ক্লাস নেওয়ার জন্য ডাকা হয় নাই। আপনি জানেন, আমি জানি, আমরা সবাই খুব ভালো মতো জানি নাজমুল আবেদিন ফাহিম স্যার যতটুকু আধুনিক কোচিংয়ের প্রক্রিয়া আপনাকে বলতে পারবেন কিংবা সাইকোলজিক্যালি আপনাকে যতটুকু মোটিভেট করতে পারবেন, বাংলাদেশের আর কেউ সেটা পারবেন না। এখন নাজমুল আবেদিন ফাহিম স্যারের ব্যাপারে বলা হয় উনি পড়াশোনায় খুব ভালো, উনি পড়াশোনায় খুব ভালো। দেখেন ওই যে পড়াশোনায় খুব ভালো, এটাকে আমাদের দেশে একটা নেতিবাচকভাবে চিন্তা করা হয়। চিন্তা করা হয় যে ওই যে শুধুমাত্র বল নিয়ে এমনি ক্যাচ দিতে পারে, যে গায়ে খেটে কোচিং করাতে পারে, সেই শুধুমাত্র কোচ। বাট না, মডার্ন ডে কোচিং প্যাটার্ন পড়াশোনার উপর অনেক বেশি মাত্রায় ডিপেন্ডেড। মডার্ন ডে কোচিং প্যাটার্ন বায়োমেকানিক্সের উপর অনেক বেশি মাত্রায় ডিপেন্ডেড। এই জায়গাটাই তো আমরা চিন্তা করতে পারি না। আমি একটা মজার কথা বলি, ইন্ডিয়া উইমেন্স ন্যাশনাল ক্রিকেট টিমের কোচ হিসেবে আছেন আবিষ্কা সালভি। আপনারা অনেকে নাম শুনে থাকতে পারেন আবিষ্কা সালভি। এবার কমেন্ট্রি করার সময় আমি যখন আবিষ্কা সালভির সঙ্গে কথা বলছি, নলেজের ডেপথটা কোন জায়গায়, এই ভদ্রলোক অ্যাস্ট্রোফিজিক্সে মাস্টার্স করা, অ্যাস্ট্রোফিজিক্সে মাস্টার্স করা। যেই ভদ্রলোক অ্যাস্ট্রোফিজিক্সে মাস্টার্স করা, ওই ভদ্রলোক তার ইনস্টিটিউশনেও যাওয়া লাগবে না, ইন্টারনেট সার্চ করে তিনি বায়োমেকানিক্স পড়াশোনা করতে পারবেন। ওই ভদ্রলোক ইন্টারনেট সার্চ করে ওয়ার্কলোড নিয়ে পড়াশোনা করতে পারবেন, ইংরেজি ভাষায় তার দক্ষতাটা সেই জায়গাটায় আছে। আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে কী হয়, আমাদের এখানে যারা ক্রিকেট খেলেন তাদের একাডেমিক ক্যারিয়ারটা অত বেশি ভালো থাকে না। সো তারা কিন্তু নিজেরা চাইলেই ইন্টারনেট থেকে পিডিএফ ডাউনলোড করে সেটা পড়তে পারবেন না, কারণ তারা বুঝেন না অনেক কিছু। কারণ টু বি ভেরি অনেস্ট, অত্যন্ত বিনয়ের সাথে কথাটা বলছে, আমাদের ক্রিকেট যারা খেলেন তাদের একাডেমিক ক্যারিয়ারটা এরকম গড়ে ওঠে না। সো ক্রিকেট খেলার পর তারা যখন কোচিংয়ের জায়গাটায় আসেন, তাদের একাডেমিক ওই নলেজটা ওইভাবে থাকে না। সো
এই ধরনের কোচেসদের জন্য আমাদের কি করতে হবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো আছেই এর জন্য। আমাদের গেম ডেভেলপমেন্টে গেম এডুকেশন উইংটা খুব নিয়মিতভাবে একটা ইনস্টিটিউশন আকারে চালু করা দরকার, যে জায়গাটায় আমার যদি ইচ্ছা হয় আমি 6 মাসের একটা ফি দিয়ে আমি সেখানে ভর্তি হব, আমি নিয়মিতভাবে ক্লাস করব কোচ হওয়ার জন্য, আমি নিয়মিতভাবে, সেটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার জায়গা থাকবে। এটার জন্য তো আপনাকে ডেফিনেটলি একটা গেম এডুকেশন সেন্টার লাগবে। এখন গেম এডুকেশন সেন্টার কি নাই? ডেফিনেটলি আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই জায়গাটা চিন্তা করলে, আপনি শুধু মিরপুর স্টেডিয়াম কেন্দ্রিক চিন্তা করছেন, আপনাকে অনেক পদ্ধতি আছে। আপনি বিকেএসপিতে ব্যবহার করতে পারেন, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যারা স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট চালু করেছে, সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আপনি অ্যালোকেট করতে পারেন, সেটাও তো হতে পারে। পুবের গার মতো একটা জায়গা আছে, সেখানেও আপনি কোনো ইনস্টিটিউট করতে পারেন। ইটস অল অ্যাবাউট ইউর উইলিংনেস, আপনি কতটুকু উইলিং এই জায়গাটাতে। সো অনেক বোরিং আলোচনা করেছে, আমি জানি এই সমস্ত আলোচনা সবার পছন্দ হয় না, হবেও না, অনেকের মাথার উপর দিয়ে যাবে। বাট যদি দেশের ক্রিকেটের উন্নতির কথা চিন্তা করেন, রাদার দেন কোন ক্রিকেটারের সাথে কোন ক্রিকেটারের ঝামেলা, এসব ব্যাপারে আলাপ আলোচনা বাদ দিয়ে এগুলো ব্যাপারে আলাপ আলোচনা করাটা আসলে খুব জরুরি। আমি আপনাকেই প্রশ্ন করি, আপনি কোচ হতে চান, ধরেন আপনি অ্যানালিস্ট হতে চান, বের করতে পারবেন বাংলাদেশে কোথাও আপনি শিখতে পারবেন কাজটা? কাজ না শিখে, সার্টিফিকেশন না নিয়ে, আপনার ওই ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড যদি আপনার কাছে না থাকে, হ্যাঁ, আপনি গেলেন আর বাস একটা টিমের অ্যানালিস্ট হয়ে গেলেন, এত সহজ কাজটা, এত সহজ না বিষয়টা। আমাদের বাংলাদেশে তো সব কিছুই সহজভাবে আমরা চিন্তা করতে চাই, বাট এই কাজগুলোকে আসলেই সহজ হতো যদি আমরা একটু ডিপলি চিন্তা করতে পারতাম ব্যাপারগুলো। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।